সুপ্রিয় দর্শক মণ্ডলী, সমীকরণে স্বাগত জানাচ্ছি আমি ইকবাল কবির। আজকের আলোচনায় বেশ কয়েকটি বিষয় রয়েছে গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটি হচ্ছে শাপলা চত্বরে গণহত্যা এবং এর পরিপ্রেক্ষিতে যে মামলাটি হয়েছিল, যার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে 41 জনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। আরেকটি আলোচনা রয়েছে জুলাই পদযাত্রায় হামলা, 144 ধারা জারি, নাম দেগে আসামি করে মামলা হয়েছে। রয়েছে সাবেক রাষ্ট্রপতির দায়মুক্তি সংক্রান্ত আলোচনা। সবার আগে আমরা যে বিষয়টি সামনে আনতে চাই সেটি হচ্ছে এই সেই জুলাই, আজকের জুলাইয়ের সেই শেষ দিকের দিনটি, 24-এর গণ অভ্যুত্থানে জুলাইয়ের এই সময় বাংলাদেশে যে ভয়াবহ নির্যাতন নেমে এসেছিল, যে নিপীড়ন নেমে এসেছিল, আন্দোলনকারীদের দমন করার জন্য অতিরিক্ত বল প্রয়োগ করে কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, পাখির মতো গুলি করা হয়েছে, ছাদ থেকে গুলি করা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, ঘরের ভেতরে থাকা জালনায় থাকা শিশুগুলি বাঁচতে পারেনি। সবচেয়ে দুঃখজনক একটি স্মৃতি আমার তাড়া করে বেড়ায়। একটি ছেলে, সে বলছে আমার বয়স 9 বছর, আমাকে মাইরেন না ভাই, আমার মাইরেন না। তারপরেও তাকে হত্যা করা হয়েছে। এভাবে প্রায় 1400 জনকে হত্যা করা হয়েছিল সেই জুলাইয়ের আন্দোলনে। জুলাই নেমে এসেছিল, বাংলাদেশের আপামর সমস্ত শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে এসেছিল। মহিলারা, শিশু, পিতা, সন্তান এক কাতারে। তাদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, যার ফলশ্রুতিতে অন্তর্বর্তীকালীন সরকার, একটি নির্বাচন, আমরা ভোট দিতে পেরেছি, নির্বাচিত একটি সরকার ক্ষমতা এসছে। আমরা সেই সমস্ত শহীদদের, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সে পথে হাঁটছে, তাদের এই ত্যাগের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আজকে আমরা দেখছি, সেই সমস্ত শহীদদের প্রতি আজকের জুলাইয়ের শেষ দিকে আমি শ্রদ্ধা নিবেদন করছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে শুরু করছে আজকের আলোচনা। যখন শাপলা চত্বরে গণহত্যা হয়, সে সময়ের স্মৃতি, দুর্বিষহ স্মৃতি অনেকেরই মনে আছে। রাতের আধারে যেভাবে গুলিবর্ষণ করা হয়েছিল, ইলেকট্রিসিটি বন্ধ করে, ব্ল্যাক আউট করে যেভাবে গুলিবর্ষণ করা হয়েছে, মনে হয়েছিল ঢাকা শহরে তখন অন্য কোনো দেশের সাথে যুদ্ধ চলছে। সকাল হতে না হতেই সেই রাস্তা পানি দিয়ে পরিষ্কার করা হয়েছে, যদিও লাশ পাওয়া যায়নি তেমন কোনো কিছু। খবর প্রকাশিত হয়েছিল তখন, কেউ মারা যায়নি। অভিযোগ হয়েছিল অনেকে মারা গেছে। তখন প্রশ্ন হয়েছিল, যারা মারা গেছে তারা কোথায়, তাদের বাবা মা কই, তারা কেন দাবি করছে না? কিন্তু পরিস্থিতি কি তখন দাবি করার মতো ছিল? নিশ্চয়ই ছিল না। আজকে এই জুলাই অভ্যুত্থানের কারণে, এই সরকার পরিবর্তনের কারণে যে হামলাটি হয়েছিল, শাহবাগ চত্বর থেকে শুরু করে শাপলা চত্বরের আন্দোলনে, এবং এই যে যে হেফাজত ইসলামের আন্দোলনে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষগুলিকে যেভাবে হত্যা করা হয়েছিল সেদিন রাত্রে, আজকে সেটি সত্যি প্রমাণিত হয়েছে। কিভাবে? তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছিল, তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শনাক্ত করে তাদের 41 জনকে আসামি করে চার্জশিট দাখিল করা হয়েছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত, সুষ্ঠু ন্যায় বিচার হওয়া উচিত। যারা প্রকৃত অপরাধী তাদেরকে শাস্তি দেওয়া উচিত এবং সেই শাস্তি কার্যকর করা উচিত। শাস্তি হলেই শুধু হবে না, বাংলাদেশের প্রচলিত আইনের বেশ ফাঁক ফোকর রয়ে গেছে, দীর্ঘসূত্রিতা রয়ে গেছে, জটিলতা রয়ে গেছে, বহু আসামি রয়েছে, ফাঁসির অর্ডার হয়েছে তাদের,
কিন্তু এখনো কার্যকর করা যাচ্ছে না আইনগত জটিলতার কারণে। এই জটিলতার অবসান চাই আমরা, এটি সংস্কার চাই আমরা। এই দীর্ঘসূত্রিতাকে কমিয়ে দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যকর হোক। বিচার যদি কার্যকর না হয়, জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড, এটি প্রমাণিত হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বলেছি, এই নির্বাচিত সরকারের কাছে দাবি রাখছি, অন্তত এই যে জরুরি যে সংস্কারগুলি, দীর্ঘসূত্রিতার যে জট, এটিকে খোলা উচিত। এটিকে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে এই সংস্কার করে যারা যাদের বিরুদ্ধে রায় হয়ে গেছে সেটি বাস্তবায়ন করা উচিত, কার্যকর করা উচিত। জুলাই পদযাত্রায় হামলা, এটি হওয়ার কথা ছিল সেই আমলে, যাদের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছিল সেই স্বৈরাচার সরকারের আমলে। এখন কেন তাদের বিরুদ্ধে হামলা হবে? তাহলে তাদের বিরুদ্ধে হামলাটা কে করছে? বর্তমান সরকারের অঙ্গ সংগঠনের তার দলীয় লোকজনগুলি করছে। সরকার যদি এখানে নীরব নির্বিকার থাকে তাহলে কি হবে? দেখুন, আপনি গণতন্ত্রের কথা বলবেন, গণতান্ত্রিক সরকারের কথা বলবেন, আপনার বিরুদ্ধে সমালোচনা করা যাবে না, আপনি সমালোচনা নিতে পারবেন না, তাহলে এই রাজনীতি আপনার জন্য নয়। আপনি সমালোচনার ঊর্ধ্বে নন। কোনো রাজনৈতিক ব্যক্তিত্বই, কোনো রাজনৈতিক দলই সমালোচনার বাইরে নন। সরকারে থাকলে সমালোচনা বেশি হবে, সরকারের বাইরে যারা আছে সরকারের কাজের সমালোচনা করবে। এটাই হচ্ছে গণতান্ত্রিক ধারাবাহিকতা। আপনার এটাকে মেনে নিতে হবে। এটাতে ক্ষুব্ধ হয়ে আপনি যদি আঘাত হানেন তাহলে স্বৈরাচার আপনিও হবেন। সাবেক স্বৈরাচারের সাথে আপনার ব্যবধানটা মানুষ খুঁজে পাবে না। সাধারণ যে শ্রেণীর মানুষগুলি আছে, যারা নিরপেক্ষ বিচারে বিশ্বাসী, নিরপেক্ষ বিচার বিশ্লেষণে বিশ্বাসী, তাদের কাছে আপনি কম্পেয়ার হবেন সেই সাবেক স্বৈরাচারের সরকারের মতো। অতএব মানুষের বাক স্বাধীনতাকে হরণ করবেন না। সমালোচনার ঊর্ধ্বে কেউ নই। আপনি জোর করে, আঘাত করে, ক্ষমতা প্রদর্শন করে আপনি যদি বাক স্বাধীনতা হরণ করতে চান, তাহলে আপনি মোটেই গণতান্ত্রিক সরকার থাকবেন না। আপনার এটাকে মাথায় রাখতে হবে। এই ক্ষমতার চেয়ার দীর্ঘস্থায়ী নয়। সাবেক স্বৈরাচার সরকার শেখ হাসিনা সরকারের চাইতে আপনারা মোটেই শক্তিশালী নন, মোটেই ডিপ্লোম্যাটিক নন, মোটেই যোগ্য, অত্যন্ত আহ, অভিজ্ঞতা সম্পন্ন মোটেই নন। দেখুন, ওই ব্যাপারে আসছি আমি। তার আগে আমাদের যে সাবেক রাষ্ট্রপতি, ওনার দায়মুক্তি সংক্রান্ত ব্যাপারে, ওনার বিরুদ্ধে অভিযোগ করা যাবে না, ওনাকে সিকিউরিটি দেওয়া হচ্ছে, ওনাকে এসএসএফ দেওয়া হচ্ছে, উনি বেতন পাবেন, সব ঠিক আছে। কিন্তু আপনারা যে সংবিধানের অনুচ্ছেদের কথা বলছেন, 52-1 অনুচ্ছেদ অনুযায়ী, 52-1 অনুচ্ছেদ এবং 52-2 অনুচ্ছেদে যেটি বলা আছে সেটি হচ্ছে, ক্ষমতায় থাকাকালীন কোনো রাষ্ট্রপ্রধান, অর্থাৎ প্রেসিডেন্টের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যাবে না। তার কোনো কার্যকারিতার জন্য আদালতে তাকে হাজির হতে বলা যাবে না, অ্যারেস্ট করা যাবে না, এবং তাকে এই বিষয়ে সম্পূর্ণ দায়মুক্তি দেওয়া হয়েছে। এটি সত্যি। এর পরের প্যারা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত উনি এই ক্ষমতায় থাকবেন, এই চেয়ারে থাকবেন, ততক্ষণ পর্যন্ত উনি পদত্যাগ করলে, ওনার সময়সীমা অতিবাহিত হয়ে গেলে, উনি যখন ক্ষমতা থেকে চলে যাবেন, তখন তিনি সাধারণ নাগরিক। এই 52-1 এবং 52-2 অনুচ্ছেদ সংবিধানের তার ক্ষেত্রে কার্যকারী হবে না। অর্থাৎ তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ করা যাবে। তার সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে, তার বিচার হতে কোনো বাধা নেই। যার রেফারেন্স রয়েছে স্বৈরাচার এরশাদ সরকারের সময়, উনি প্রেসিডেন্ট থাকাকালীন সময় ওনার বিরুদ্ধে কোনো কিছু করা যায়নি। উনি যখন প্রেসিডেন্ট থেকে চলে গেলেন, উনি যখন ক্ষমতা ছেড়ে দিলেন, উনি যখন ওই চেয়ারটা ওনার থাকলো না, তারপরে সংবিধানের এই আইনগুলি তখনও ছিল, এটি তার ক্ষেত্রে বলবৎ হয়নি। কারণ
সে ওই চেয়ারে নেই। না থাকার কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে, উনি জেলে গিয়েছেন। সেই আইনটি এখনো বলবৎ রয়েছে, সেই আইনটির পরিবর্তন হয়নি, সংস্কার করা হয়নি। একই আইনে দুই রকম বিচার তো হইতে পারে না। সো আপনারা যারা তাকে সেভ করার চেষ্টা করছেন, এই আইনটির প্রয়োগ শক্ত করে দিতে চেষ্টা করছেন, আপনার আপনাদের এই কারণে মনে হবে যে এটার সাথে আপনাদের কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকলে থাকতেও পারে, যার কারণে আপনারা তাকে এই জিনিসটি দিচ্ছেন। আর প্রকৃত অর্থেই যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে, তাহলে অভিযোগ তো প্রমাণিত হবে না। আপনারাই তো সরকারে রয়েছেন, অভিযোগ হতে আপনাদের এত ভয় কোথায়? দেখুন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়ানক অবনতি ঘটছে, ভয়ানক। মাদকে ছেয়ে গেছে। অধিকাংশ সরকারি দলের ছত্রছায়ায় মাদক ব্যবসা চলছে, চাঁদাবাজি চলছে, ঘুষ চলছে, দুর্নীতি চলছে, বিচারহীনতা চলছে, জামিন বাণিজ্য চলছে। আপনার সময়, এই সময়, এগুলো দেখলে মনে হয় না যে এই দেশে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন। একজন স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাইতে উনি বেশি ইন্টারেস্টেড সংবিধান সংক্রান্ত ব্যাপারে। তো আপনি এটাকে ধরে রেখেছেন কেন? এই মন্ত্রণালয়, দেশের এই পরিস্থিতি, এর দায় আপনাকে একদিন নিতে হবে। জনগণের কাঠগড়ায় আপনাকে একদিন দাঁড়া হতে হবে। এটি মাথায় রাখবেন। আইনের ঊর্ধ্বে কেউ নই, কেউ নয়। আগের সরকার থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সুরক্ষিত থাকবেন। আপনাদের সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি।